আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আজকে একটা ব্যাচেলর স্পেশাল আবার স্টুডেন্ট স্পেশালও রেসিপি নিয়ে আসলাম। রাইস কুকার যদি হাতের কাছে থাকে তাহলে কিন্তু যে কোনো কিছুই রান্না করা সম্ভব। কি বিশ্বাস হচ্ছে না? চলুন আজকে এরকমই মাখা মাখা চিংড়ি মাছ দিয়ে একটা লাউ শাকের রেসিপি আপনাদের রাইস কুকারে রান্না করে দেখাই। প্রথমেই আমরা এই যে পাত্রটা একটু গরম করে তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 1/3 কাপের মতো সয়াবিন তেল। যেহেতু পাত্রটা আগে থেকেই গরম আছে তার মধ্যে তেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু গরম হয়ে যাবে। এরপর এটার মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমরা এখানে মিডিয়াম সাইজের হচ্ছে আমি 2টা পেঁয়াজ ব্যবহার করেছি। আর দিলাম দেশি যে রসুন হয় একটা রসুন কুচি করে কেটে দিয়েছি। এর সাথে হচ্ছে অ্যাড করে দিব প্রায় 4-5টার মতো কাঁচামরিচ একটু মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি আমি। আর এখন অ্যাড করে দেব হচ্ছে চিংড়ি মাছ। এখানে আমি বাগদা চিংড়ি ব্যবহার করেছি প্রায় 5-6টার মতো। দেশি যে চিংড়িগুলো হয় বিশেষ করে তাজা চিংড়ি যদি হয় তাহলে কিন্তু সেইটা দিয়ে এরকম তাজা তাজা লাউ শাক খেতে কিন্তু ভীষণ মজা লাগে। যে কোনো শাকের মধ্যেই যদি একটু চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে খেতে কিন্তু অসাধারণ হয়। আর যদি হাতের কাছে চিংড়ি মাছ না থাকে তাহলে না দিলেও হবে, শুধু পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর অন্যান্য যে মশলা আছে সেটা দিয়েও কিন্তু এই শাকটা একদম অনবদ্য লাগে খেতে। আর চিংড়ি মাছটা অ্যাড করলে তাহলে তো আর কোনো কথাই নেই। এই যে আমরা কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজ, মরিচ, রসুন, তারপর চিংড়ি মাছ কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু কালার চেঞ্জ করেছে। দেখুন সব কিছুই কিন্তু একটু ভাজা ভাজা হয়েছে। এরকম একটু ভেজে ভেজে নেবেন। তার মধ্যে হচ্ছে এখন আমরা বাকি যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে দেব। প্রথমেই হচ্ছে আমি এখানে অ্যাড করব লবণ স্বাদ মতো। আমি 1 চা চামচ দিয়েছি, এতেই হয়ে গেছে, এর চেয়ে বেশি দরকার হয়নি। আচ্ছা, আর দিয়েছি 1/2 চা চামচের থেকেও কম হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়োর চেয়েও কম এখানে অ্যাড করেছি মরিচ গুঁড়ো, কারণ কাঁচামরিচ যেহেতু অনেকগুলোই ব্যবহার করেছি আর এটা যথেষ্ট ঝাল ছিল। আর এখানে হচ্ছে লাল মরিচটা আপনারা স্কিপও করতে পারেন, শুধু হচ্ছে এখানে কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন। আমি খুব সামান্য একটু লাল মরিচটা ব্যবহার করি। কালারের একটা ব্যালেন্স আসে, সবুজের মধ্যে খুব সুন্দর লাগে, সেই জন্য হচ্ছে একটু সামান্য লাল মরিচটাও ব্যবহার করি। আচ্ছা, সব কিছু ভাজতে ভাজতে যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা খুব সামান্য একটু পানি দিয়ে এই পুরো চিংড়ি মাছ তারপরে সব কিছুকে একটু ভালো করে কষিয়ে নেব। পানি খুব অল্পই ব্যবহার করবেন, কারণ রাইস কুকারে কিন্তু পানি মানে এটা শুকিয়ে যেতে অনেকটা সময় লাগে। তো খুব সামান্য একটু পানি দিয়ে হচ্ছে এটাকে আমরা কষিয়ে নেব। এই যে কষাতে কষাতে যখন এরকম একটা একদম পুরো ভাজা ভাজা হয়ে যাবে, তেল ছেড়ে দিবে, এরকম হয়ে যাবে দেখুন। এই যে এটা মানে রান্না করতে যেমন অনেক স্যাটিসফাই লাগে হচ্ছে এই যে রাইস কুকারে রান্না করছি বলে যে মনে হবে কেমন না কেমন, সেটা কিন্তু একদমই না। আপনারা যখন এটা রান্না করবেন তখনই বুঝবেন যেটা কিন্তু একদম পারফেক্ট হয় চুলায় রান্নার মতোই। আচ্ছা, এই যে একটু পানি দিলাম 1 কাপের মতো। এখন হচ্ছে এই পানিটা ফুটে উঠলে আমরা তার মধ্যে হচ্ছে শাকগুলো অ্যাড করব। এই যে ঢেকে দিলাম যেন তাড়াতাড়ি একটু বলক চলে আসে। আর এদিকে আমি এই যে এক আটি শাক যে হয় লাউ শাক, একদম ফ্রেশ তাজা আজকে সকালেই নিয়ে এসেছে, সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে দিয়েছি হচ্ছে বড় সাইজের 2টা আলু। এই লাউ শাকে বিশেষ করে লাউ শাক, পুঁই শাক, এর মধ্যে একটু আলুর পরিমাণটা বেশি দিলে এটা ভেঙে ভেঙে যখন যায় একটু মাখা মাখা হয়, খেতে অনেক মজা লাগে আমার কাছে। তো এই জন্য আমি একটু আলু বেশি ব্যবহার করেছি। আচ্ছা, এখন পানিটা যখন বলক চলে আসলো তখন হচ্ছে আমরা এই যে শাকগুলোকে এটার মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখুন শাকগুলো আমরা একদম ফ্রেশ, এই শাকগুলো মানে এতটাই তাজা ছিল, মানে দেখেই মনে হচ্ছিল যে একদম মানে রান্না করলে মজা লাগবে, এটা খেতেই মজা লাগবে। অনেক কিছু মানে রান্নার প্রসেস তারপর জিনিসপত্র এটা দেখলেই কিন্তু বোঝা যায় যে হ্যাঁ রান্নাটা মজা হয়েছে। আর রাইস কুকারে রান্না করতে হচ্ছে বলে যে জিনিসটা মজা হবে না, ব্যাপারটা কিন্তু সেরকম না। আর ঢাকার শহরে মানে আমাদের এখানে যে গ্যাসের অনেক সমস্যা দেখা দিয়েছে ইদানিং, তো রাইস কুকার আছে, এখন সেই রাইস কুকারেই হচ্ছে আমরা রান্নাবান্না চালিয়ে নিচ্ছি। এই যে ঢেকে দিয়েছিলাম, তারপর সবগুলো শাক দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনাটা তুলে আমরা হচ্ছে একটু নেড়ে চেড়ে দেব। খুব ভালো করে এই পর্যায়ে হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে একটু নেড়ে চেড়ে দেবেন, যেন নিচের যে শাকগুলো থাকে সেটা যেন উপরে চলে আসে। আর আলুগুলো যেন খুব ভালো করে মানে মিক্স হয়, ঠিক মতো যেন উল্টে পাল্টে মানে একটু ভালো করে এটাকে মিক্স করে দিতে হবে এই পর্যায়ে। এই যে আমি সময় নিয়ে একটু এটাকে উল্টে পাল্টে ভালো করে মিক্স করে দিলাম। এখন এই শাক থেকে কিন্তু অনেকটা পানি বের হবে, আর আমরা 1 কাপের মতো পানিও ব্যবহার করেছিলাম। এতে যদি শাকটা সিদ্ধ হয়, মানে অনেক শাক আছে এতেই সিদ্ধ হয়ে যায়, আবার অনেক শাক আছে যে আরেকটু এক্সট্রা পানি অ্যাড করার দরকার হয়।
তো আমার এই যে শাকটা এটা হচ্ছে মানে এই পর্যায়ে আমার মনে হয়েছে যে হ্যাঁ এটা সিদ্ধ হতে আরও একটু সময় লাগবে, তো আমি আরও একটু ঢেকে দিয়েছি যে আরও কতটুকু পানি বের হয় সেটা দেখার জন্য। এই যে আরও প্রায় 5-7 মিনিট পরে ঢাকনাটা তুলে এই যে দেখুন আমি রান্না করছিলাম আর বারবার সরে যাচ্ছিল জিনিসটা, মানে রাইস কুকারটা। আচ্ছা এই যে এখন হচ্ছে আমরা এটাকে আবারও একটু উল্টে পাল্টে দেবো। আর এখন চেক করব যে আলুটা হচ্ছে ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা, বা সিদ্ধ হতে কতটুকু মানে পানির দরকার হবে সেটা বুঝে আপনারা এই পর্যায়ে হচ্ছে পানিটা অ্যাড করবেন। এই যে দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়নি, এখনও প্রায় 60%-এর মতো আলু সিদ্ধ হয়েছে। এই যে এখনও অনেকটা সময় লাগবে সিদ্ধ হতে। তো নেড়েচেড়ে আমরা হচ্ছে এটার মধ্যে আরও আমরা পানি অ্যাড করে দেব। অনেক 1 কাপের মতো হচ্ছে পানি আমরা অ্যাড করব। তবে এই পর্যায়ে অবশ্যই হচ্ছে একটু গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন, কারণ এই পর্যায়ে যদি আপনি ঠান্ডা পানি অ্যাড করেন তাহলে কিন্তু এই যে শাকগুলো ডাঁটাগুলো তারপরে মানে কুকিং প্রসেসটাই হচ্ছে এখানে অফ হয়ে যাবে। তখন দেখা যাবে যে এগুলো ঠিক মতো মানে মোমের মতো যেরকম গলে যায় শাকগুলো সেরকম কিন্তু হবে না, একটু শক্ত শক্ত থেকে যাবে। তো এই পর্যায়ে হচ্ছে অবশ্যই একটু গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন। এই যে আমি 1 কাপের মতো গরম পানি দিয়ে এখন হচ্ছে এটাকে আবারও নেড়েচেড়ে এটাকে আমি একদম ঢাকনা দিয়ে পুরোপুরি সিদ্ধ করে নেব। আলুটা কিন্তু একদম গলে যাবে, মাখা মাখা হয়ে যাবে। আলুটা একটু ভেঙে ভেঙে দেবো আমরা সিদ্ধ হলে, একদম এটার সাথে যখন মাখা মাখা হবে তখনই আমরা এটা মানে রান্নাটা আমাদের শেষ হবে। এই যে ঢেকে আমি আরও প্রায় 8-10 মিনিটের মতো রান্না করলাম। এই যে এখন তুলে দেখি কি অবস্থা। আমাদের শাকটা এই পর্যায়ে কিন্তু একদম দেখবেন যে সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি অফ ক্যামেরায় হচ্ছে একবার নেড়েচেড়ে দিয়েছিলাম। এই যে এখন হচ্ছে আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবো যতটুকু বাকি আছে। এই যে সব কিছু একটু ভালো করে এই পর্যায়ে আলুটা ভেঙে একটু শাকের সাথে হচ্ছে একদম মাখাঝোঁকা করে নেবেন, তাহলে এই জিনিসটা খেতে কিন্তু অনেক মজা হয়। এই যে আলুটাও এ পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে। আর একটা জিনিস খেয়াল করেছেন আমাদের শাকের কালার কিন্তু ঠিক আছে, মানে সবুজই আছে। আমরা হচ্ছে যেহেতু এটাকে ঢেকে ঢেকে রান্না করেছি এই জন্যই হচ্ছে মানে দমে রান্না হয়েছে, সেই জন্য হচ্ছে শাকটা সিদ্ধও হয়ে গেছে আর শাকের কালারটাও কিন্তু একদম পারফেক্ট আছে। এই যে রান্না আমাদের শেষ। লবণটা অবশ্যই চেক করে নেবেন। আমি যতটুকু শাক আর আলু ব্যবহার করেছি তার জন্য কিন্তু আমার 1 চা চামচ লবণ ব্যবহার করেছিলাম, সেটাই পারফেক্ট ছিল। এই যে আজকে হচ্ছে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে হচ্ছে ঝটপট আপনারা একদম রাইস কুকারে চুলায় গ্যাস না থাকলেও কিভাবে রান্না করে নেবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।